স্টুডেন্টস, আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করবো ইনশাল্লাহ। আমরা আমাদের পরিপাক ও শোষণ চ্যাপ্টারের আজকে সংশ্লিষ্ট লেকচার আছে 10 নম্বর লেকচার, 10টা ক্লাস লাগলো। আর তোমাদের আবার বলে রাখি শুরুতেই, যাদের এই 10টা ক্লাস করতে কষ্ট হবে তাদের জন্য অবশ্যই এই চ্যাপ্টারের রিভিশন ক্লাস থাকছে। তো রিভিশন ক্লাসটা করে ফেললে তুমি জাস্ট 2 ঘন্টায়, মাত্র 2 ঘন্টায় এই চ্যাপ্টারের জন্য যা যা দরকার শুধু সেটুকু দেখে নিতে পারবা। সো তোমরা যারা একবার মেন ক্লাসটা করে ফেলছো তাদের জন্য পরবর্তীতে পুরো ক্লাস করা দরকার নেই, তারা শুধুমাত্র কি করবা, রিভিশন ক্লাসটা করবা। রিভিশন ক্লাস 2 ঘন্টা, পরীক্ষার জন্য যতটুকু লাগবে, পরীক্ষায় কীভাবে অ্যান্সার করা লাগবে, সৃজনশীল কীভাবে অ্যান্সার করা লাগবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে, এবং লাস্টের 20 মিনিটে এক টান দিয়ে এমসিকিউ কোনগুলো লাগবে সেগুলো দেখা দেওয়া হয়েছে। অর্থাৎ ওই ক্লাসটা হচ্ছে পরীক্ষার আগের রাতের সলিউশন, এখন হচ্ছে বেসিক, ওইটা পরীক্ষার আগের রাতের সলিউশন, ঠিক আছে। আর আমাদের আগামী 7 তারিখ থেকে কোষ রসায়ন শুরু হচ্ছে। সো তোমাদের সবাইকে বলবো যে কোষ রসায়ন এবং ওই সাইকেল 5 এটা কেউ মিস করো না। সাইকেল 5টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাইকেল 5-এর মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে পুরোটা শর্ট সিলেবাসের বাইরে, এবং মোটামুটি তোমাদের ফুল সিলেবাস আসবে, এটা মানে 90% কনফার্ম, কারণ ফুল সিলেবাস আসলে এতদিন বলে দিত। সো যে শর্ট সিলেবাস আসলে আর কি, যেহেতু ফুল সিলেবাস আসতেছে সো ওই সাইকেলটা কেউ মিস করেও না। অ্যান্ড আরও একটা বড় কারণ হচ্ছে তোমাদের যে প্র্যাকটিস শিটগুলো দেওয়া হয়, যে কন্টেন্টগুলো দেওয়া হয়, এগুলো এই শর্ট সিলেবাসের বাইরের এই কয়েকটা চ্যাপ্টারের জন্য সবথেকে বেস্ট তোমার এই কোর্স ইয়েতেই পাবা, বায়োমিশনেই পাবা। কারণ প্র্যাকটিস শিট যা যা সব তো আমাদের গুছানো, সো এগুলো বায়োমিশনে তোমরা বেস্টভাবে পাবা, ক্লাসও বেস্টভাবে পাবা, আর্কাইভ ক্লাস সহ। সো আমি মনে করি যে এই চ্যাপ্টারগুলোর জন্য এটা বেস্ট, এবং ইউটিউবে খুঁজলেও দেখবে এই চ্যাপ্টারগুলোর জন্য কিন্তু বেটার ক্লাস কিন্তু ইউটিউবেও নাই, ইউটিউবে কিন্তু নাই, রাইট। সো এই জন্য এই চ্যাপ্টারটাকেও মিস দিও না, ওকে। তো চলো আমরা শুরু করি। কীভাবে কিন্তু স্টুডেন্ট এত কম কেন? আজকে যে 8টার সময় ক্লাস হবে তোমরা কি জানতা না? আচ্ছা, আমি আমার পড়া শেষ করে দিই, পরে তোমার রেকর্ড দেখে নিবা। দেখো, আগের দিন আমরা বিপাক দেখতেছিলাম, যকৃতের বিপাকীয় ভূমিকা দেখতেছিলাম, ওকে। তো যকৃত বিপাকীয় ভূমিকার মধ্যে আমরা মেন যেগুলো আছে, শর্করা বিপাক, এগুলো কিন্তু এখন আমরা দেখি নাই, যেগুলো পরীক্ষায় আসে, এগুলো এখান থেকে এমসিকিউ আসে, রাইট। তো শর্করা বিপাকের ক্ষেত্রে তোমাদের জানো যে আমাদের লিভারটা কি একটা প্যারামিটার বা একটা একটা রেগুলেটর হিসেবে কাজ করতেছে কি আমাদের যকৃৎ, ঠিক আছে, অ্যাজ এ রেগুলেটর। তো এই জন্যে রক্তের স্বাভাবিকের যেটা গ্লুকোজের মাত্রা আছে, ঠিক আছে, রক্তের স্বাভাবিক গ্লুকোজের মাত্রা কি 7.8 মিলিমোল পার লিটার। তাহলে এটা একটু লেখো, এটা এক্সট্রা ইনফো। রক্তে স্বাভাবিক গ্লুকোজের মাত্রা 7.8 মিলিমোল পার লিটার, 7.8 মিলিমোল পার লিটার, এইটাকে ব্যালেন্সে রাখতে হয়, ঠিক আছে। এটাকে কি রাখতে, ব্যালেন্সে রাখতে হয়। অর্থাৎ এই মাত্রাটাকে তোমাকে ব্যালেন্স করতে হবে তুমি যদি তোমার দেহকে ঠিক রাখতে চাও। এখান থেকে যদি একটু আপ ডাউন হয় তাহলে কিন্তু তোমার জন্য ক্ষতিকর, বুঝতে পারছো কি বলছি? সো এটাকে তোমাকে ব্যালেন্সে রাখতে হবে, এনিহাও তোমাকে ব্যালেন্সে রাখতে হবে। তো এটাকে ব্যালেন্সে রাখার জন্য শর্করা বিভাগটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরিপাক হওয়া যত শর্করা আছে, যত গ্লুকোজ আছে, গ্লুকোজ বলো, গ্যালাক্টেজ বলো, মল্টোজ বলো, মল্টোজ না ঠিক, গ্লুকোজ, গ্যালাক্টোজ, মল্টোজ, আবারও মল্টোজ বলতেছি। 100 গ্রাম কী কী ছিল? 100 গ্রাম ছিল হচ্ছে গ্লুকোজ, তারপরে কি ছিল? গ্যালাক্টোজ, তারপরে কি ছিল? ম্যানোজ, তারপরে ছিল কি? ফ্রুক্টোজ। এগুলো ছিল কি? এগুলো ছিল হচ্ছে 100 করে, এবং সবারই সংকেত কি? C6H12O6। এইটার মাত্রাটা প্রতি 7.8 মিলিমোল আকারে রাখতে হবে প্রতি লিটারে। তো এই জন্যে শর্করা বা গ্লাইকোজেন আকারে লিভার জমা রাখে। তো লিভার কি করে? ধরো আমাদের এই হচ্ছে লিভার, এই হচ্ছে লিভার। তো লিভার কি করবে? লিভার গ্লুকোজ হিসাবে, গ্লুকোজকে গ্লাইকোজেন হিসাবে তার মধ্যে জমা রাখবে, গ্লাইকোজেন হিসাবে জমা রাখবে কোথায়? লিভারের মধ্যে। এবং কতটুকু? 100 গ্রাম, 100, এটা আমরা আগের দিন কিন্তু দেখছি। গ্লুকোজ, আমাদের লিভার কতটুকু গ্লুকোজ জমা রাখতে পারে বলো? এটা কিন্তু আমাদের আগের দিন আমরা দেখছি, কিন্তু আমাদের লিভার কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের গ্লুকোজ, কত? 100 গ্রাম, প্রায় 100 গ্রাম পরিমাণ গ্লুকোজ কিন্তু গ্লাইকোজেন আকারে কি রাখতে পারে? আমাদের লিভার জমা রাখতে পারে, ঠিক আছে। 100 গ্রাম, 100 গ্রাম, প্রায় 100 গ্রাম জমা রাখতে পারে। তো এই জমা রাখার জন্যে সে যে প্রসেসটা করে, সেই প্রসেসটা কি? সেই প্রসেসটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। কিভাবে? গ্লুকোজের উপরে কাজ করবে যে হরমোন,
সে হরমোনের নাম হচ্ছে ইনসুলিন এবং বানাবে গ্লাইকোজেন। গ্লাইকোজেন এবং এই পদ্ধতির নাম কি ছিল? গ্লাইকোজেনেসিস। যেহেতু গ্লাইকোজেন তৈরি করছে তাহলে গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে উৎপন্ন করা। জেনেসিস মানে কি করা? উৎপন্ন করা। ওকে, এটা আমরা আগের দিন জানি। আচ্ছা, এত কম কেন স্টুডেন্ট ভাই? তাহলে তো এরকম হইলে তো তোমাদের ক্লাস করার আগ্রহই হারাই ফেলবো আমি। হ্যাঁ, এই অবস্থা কেন? তারপর দেখো, এটা গেলো একটা। এবার আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে ধরো এখন তুমি রোজা রাখছো, তোমার শরীরের মধ্যে এখন গ্লুকোজের পরিমাণ কমে গেছে। এখন কি হবে বলো তো? যেই গ্লাইকোজেন জমা আছে সেগুলো আবার ভাঙবে, সেগুলো ভেঙে গ্লুকোজে শিফট হবে। তাহলে কি হবে? তাহলে এখন কি হবে? যেই গ্লাইকোজেন আছে, মানে যেই গ্লাইকোজেন জমা আছে, সেই গ্লাইকোজেন ভেঙে পুনরায় গ্লুকোজে শিফট করবে। পুনরায় কি শিফট করবে? গ্লুকোজে শিফট করবে। এবং আমরা যারা অগ্নাশয় পড়ছি তারা জানি এখানে যে হরমোনটা হেল্প করবে সেই হরমোনের নাম হচ্ছে গ্লুকাগন। এখানে যে হরমোনটা হেল্প করবে সেই হরমোনের নাম কি? গ্লুকাগন। এবং এই প্রক্রিয়ার নাম কি? দেখো, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হচ্ছে, তাহলে গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে, লাইসিস মানে ভেঙে যাওয়া। তাহলে এখানে এই প্রক্রিয়ার নাম হবে গ্লাইকোজেনোলাইসিস। এই প্রক্রিয়ার নাম কি হবে স্যার? গ্লাইকোজেনোলাইসিস। তো গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হবে। আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে। এখন ধরো তুমি কি করলা? তুমি এই প্রক্রিয়াটা কেন করলা? কারণ তুমি খাওয়া দাওয়া করো নাই, তোমার শরীরের মধ্যে এখন গ্লুকোজের অনেক ঘাটতি দেখা দিচ্ছে, সেজন্য তোমার জমে থাকা গ্লাইকোজেনকে ভেঙে তুমি গ্লুকোজে সাপ্লাই দিলা, যাতে করে এই ব্যালেন্সটা ঠিক থাকে, বা প্রতি 100 মিলিলিটার রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজ যাতে ঠিক থাকে, ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। ঠিক আছে? রক্তে স্বাভাবিক গ্লুকোজের মাত্রা 7.8 মিলিমোল পার লিটার, তো তোমাদের বললামই। তো তোমরা কিন্তু আরও একটা জিনিস জানো, সেটা কি? সেটা হচ্ছে রক্তের মধ্যে কিন্তু আরেকটা মাত্রা আছে গ্লুকোজের, আরেকটা গ্লুকোজের মাত্রা আছে। সেটা কি? সেই মাত্রাটা হচ্ছে রক্তে প্রতি ঘন সেন্টিমিটার রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজ। প্রতি ঘন সেন্টিমিটার রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজ। কি বললাম? প্রতি ঘন সেন্টিমিটার। এটা লিখে রাখো, প্রতি ঘন সেন্টিমিটার রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজ। এটাও কিন্তু স্বাভাবিক মাত্রা। তাহলে দুইটা মাত্রা কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে। তিনটা জিনিস এখন আমরা জানলাম। যে প্রতি ঘন সেন্টিমিটার রক্তে 90 গ্রাম গ্লুকোজ, এটা একটা মাত্রা বলতে পারি আমরা। সেম ভাবে বলতে পারি কতটুকু? 7.8 মিলিমোল পার লিটার গ্লুকোজ। 7.8 মিলিমোল পার লিটার গ্লুকোজ। এবং এটাকে করার জন্য প্রায় 100 গ্রাম গ্লাইকোজেন জমা থাকবে। কতটুকু? প্রায় 100 গ্রাম গ্লাইকোজেন জমা থাকবে। এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখন ধরো তুমি তোমার গ্লাইকোজেনও ব্যবহার করে ফেলছো, তোমার যে গ্লুকোজ ছিল সেগুলো ব্যবহার হয়ে গেছে, সেগুলো তো সাপ্লাই নেই। গ্লাইকোজেন যেগুলো সেগুলো গ্লুকোজে পরিণত হয়ে গেছে, এখন গ্লাইকোজেনও নাই। এখন কি হবে বলো তো? এখন তোমার শরীরে যে প্রোটিন আছে সেগুলো ভাঙা শুরু করে দিবে, তোমার শরীরে ফ্যাট যেগুলো সেগুলো ভাঙা শুরু করে দিবে, অর্থাৎ ফ্যাট বার্ন হওয়া শুরু করবে। ফ্যাট কি হওয়া শুরু করবে? বার্ন হওয়া শুরু করবে। তাহলে এখন দেখো কি হবে। এখন অশর্করা জাতীয় উৎস, অশর্করা উৎস মানে কি? যেগুলো শর্করা না, অশর্করা উৎস যেমন কি? যেমন হচ্ছে ধরো প্রোটিন। অশর্করা উৎস হিসেবে কি আছে? ধরো প্রোটিন, বা ধরো কি আছে? অ্যামাইনো অ্যাসিড। এগুলো অশর্করা উৎস, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, বা ধরো ফ্যাট বা ফ্যাটি অ্যাসিড। এগুলাকে আমরা অশর্করা উৎস বলতেছি। অশর্করা উৎস কেন বলতেছি স্যার? অশর্করা উৎস বলতেছি কারণ এগুলা শর্করা থেকে আসে নাই। এগুলো অবশ্যই শর্করা না, এগুলো অবশ্যই কি না? শর্করা না। এই জন্য অশর্করা উৎস বলছি। এই অশর্করা উৎস থেকে শর্করা তৈরি করা হবে। শর্করা বা গ্লুকোজ তৈরি করা হবে। অর্থাৎ তোমার গ্লুকোজের সাপ্লাই একদম বন্ধ হয়ে গেছে, শর্করার সাপ্লাই তোমার একদমই নাই। তাহলে এখন অশর্করাকে শর্করা বানাইতে হবে, ফ্যাট ভেঙে তোমার শক্তি তৈরি হবে। এই জন্য মানুষ শুকায় যায়, এই জন্য মানুষ ডায়েট করলে মানুষ শুকাতে থাকে, ফ্যাট ভাঙা শুরু করে দেয়। তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এই প্রক্রিয়ার নাম কি? গ্লুকোনিওজেনেসিস।
নিওজেনেসিস। জেনেসিস খেয়াল করো এখানে কিন্তু গ্লাইকোজেন টাইপের কিছু নাই। দেখো এই নামের মধ্যে গ্লাইকোজেনেসিস ছিল, এবং গ্লাইকোজেন তৈরি হয়েছে তাই। এই নামের মধ্যে গ্লাইকোজেনও ছিল, কারণ এখানে গ্লাইকোজেন ভাঙা হয়েছে তাই। এই নামের মধ্যে কোথাও গ্লাইকোজেন নাই, গ্লাইকোজেনও টাইপের কিছু নাই। গ্লুকোনিও আছে, গ্লাইকোজেনও টাইপের কিন্তু কিছু নাই, কারণ এই বিক্রিয়ার কোথাও গ্লাইকোজেন নাই। অর্থাৎ যে বিক্রিয়ায় গ্লাইকোজেন শব্দটা থাকবে বা গ্লাইকোজেন হয় তৈরি হবে নাহলে ভাঙবে, তো সেই বিক্রিয়ার নামের মধ্যে গ্লাইকোজেন থাকবে। যেমন খেয়াল করো এই নামটার মধ্যে গ্লাইকোজেনও আছে, এই নামটার মধ্যে গ্লাইকোজেনও আছে, কিন্তু এই নামটার মধ্যে কোথাও গ্লাইকোজেন নাই, বরঞ্চ গ্লুকোনিও আছে, কারণ এখানে কোনো গ্লাইকোজেন সংক্রান্ত কিছুই হয় নাই। তার মানে অশর্করা জাতীয় থেকে শর্করা তৈরি হয়েছে, নতুন করে তৈরি হয়েছে। এখন এখানে মনে রাখবা নিও শব্দের অর্থ হচ্ছে নতুন। মনে রাখবা নিও শব্দের অর্থ হচ্ছে নতুন, কোনো কিছু নতুন করে সৃষ্টি হচ্ছে, আগে ছিল না, নতুন করে তৈরি করা হচ্ছে, এই জন্য নাম গ্লুকোনিওজেনেসিস। এই জন্য নাম কি? গ্লুকোনিওজেনেসিস। ফাইন। এখন আমরা এইটুকু হচ্ছে শর্করা বিভাগের মধ্যে আমরা আলোচনা করি। শর্করা বিভাগের মধ্যে এইটুকু আলোচনা করলেই হয়, কিন্তু শর্করা বিভাগের মধ্যে আমরা আরও একটা জিনিস জানবো। সেটা কি? তুমি এখন ধরো এখানে কি বললাম যে তুমি শর্করা খাচ্ছ না, ভাত খাচ্ছ না, তাহলে গ্লাইকোজেনোলাইসিস হবে। একদমই খাচ্ছ না, তাহলে কি? গ্লুকোনিওজেনোসিস হবে। ফ্যাট ভেঙে প্রোটিন ভেঙে শর্করা তৈরি হওয়া শুরু করবে। কিন্তু তুমি অনেক বেশি খাইছো, তুমি অনেক বেশি খাচ্ছ, তাহলে প্রথমে গ্লুকোজ গ্লাইকোজেনে শিফট হবে, জমা থাকবে। এখন ধরো তোমার লিভারের গ্লাইকোজেন জমা রাখার ক্যাপাসিটি প্রায় 100 গ্রাম, এখন এর উপরেও তুমি এক্সেসিভ করে ফেলছো। তুমি ভাত খাচ্ছ, তুমি ফাস্টফুড খাচ্ছ, অনেক বেশি ভাত খাচ্ছ, অনেক বেশি শর্করা জাতীয় খাবার খাচ্ছ, তাহলে গ্লাইকোজেন জমা হওয়ার তো লিমিট থাকে। লিভার ধরো 100 গ্রাম পরিমাণ জমা রাখলো, তারপরে যা জমা হওয়ার মাংস পেশিতে জমা হওয়া শুরু করবে, তারপরে গ্লাইকোজেনগুলো মাংস পেশিতে জমা হওয়া শুরু করবে। তারপরেও যদি এক্সেসিভ হয়ে যায়, তারপরেও তুমি যদি বেশি বেশি ভাত খাইতে থাকো, তখন কি হবে? তখন অতিরিক্ত গ্লুকোজ, তখন দেহের অতিরিক্ত শর্করা, গ্লুকোজ না লিখে শর্করা লিখবো আমরা, তো দেহের অতিরিক্ত শর্করাগুলা লিপিড হিসাবে জমা হইতে থাকবে তোমার দেহে। তোমার দেহে কি হিসাবে জমা হতে থাকবে? তখন তোমার দেহে অতিরিক্ত শর্করাগুলা ফ্যাট আকারে জমা হতে থাকবে। ভাইয়া তোমরা এটা দেখছো না যে একজন মানুষ যদি অনেক বেশি শর্করা খাইতে থাকে, অনেক বেশি ভাত খেতে থাকে, তখন তার কি জমে বলো তো? বলো, তখন তার কি জমে? তখন তার কিন্তু চর্বি জমে। তখন তার শরীরে কি জমে? চর্বি জমে। প্রথমে লিভারে জমার পরে সেটা কোথায়? আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু চর্বি আকারে এগুলা জমা শুরু করে দেয়। তাহলে এই পদ্ধতির নাম হচ্ছে কি? দেখো এখানে তাহলে শর্করাগুলা আলটিমেটলি না পেরে শেষমেশ কিসে পরিণত হয়ে গেল? শেষমেশ ফ্যাটে পরিণত হয়ে গেল। ঠিক আছে, কিসে পরিণত হলো? ফ্যাটে পরিণত হয়ে গেল। এই যে এই ফ্যাটগুলো কিন্তু আলটিমেটলি কি ধরনের ফ্যাট? ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল টাইপের ফ্যাট। এগুলো হৃদরোগের ঝুঁকি এবং স্ট্রোকের ঝুঁকি কিন্তু বাড়ায় দেয়। ঠিক আছে, এগুলা নর্মাল লিপিড না, এগুলা হচ্ছে ট্রাইগ্লিসারাইড প্রকৃতির লিপিড। ট্রাইগ্লিসারাইড এগুলা কোলেস্টেরল টাইপের ক্ষতিকর। তো এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম যেহেতু লিপিড তৈরি হয়েছে, লাইপোজেনেসিস। এই প্রক্রিয়ার নাম কি? লাইপোজেনেসিস। জেনেসিস মানে উৎপন্ন, লাইপো মানে লিপিড তৈরি হয়েছে এই প্রক্রিয়া। এটাও কিন্তু এখানে একটা মজার বিষয় আছে ভাইয়া, এইটা শর্করার বিভাগের মধ্যেও পড়ে, এবার এটা লিপিডের বিভাগের মধ্যেও কিন্তু পড়ে। শর্করা বিভাগের মধ্যে যেমন লিপিড নিয়ে যেহেতু তৈরি হয়েছে, তাহলে লিপিডের বিভাগের মধ্যেও পড়বে। এবং এই লিপিড ক্ষতিকর, কারণ এটা হৃদরোগ এবং স্ট্রোকের জন্য দায়ী। হৃদরোগ ও স্ট্রোকের জন্য দায়ী এটা। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে শর্করা বিপাক। সৃজনশীলে ডাইরেক্ট আসে বিপাকীয় ভূমিকা আলোচনা করো। বিপাকীয় ভূমিকা আলোচনা করলে আমরা আগের ক্লাসে যেগুলো দেখছিলাম, আগের ক্লাসে কি দেখছিলাম আমরা? এই যে তাপ উৎপাদন, প্রতিরক্ষা, ক্লটিং ফ্যাক্টর তৈরি, প্লাজমা প্রোটিন তৈরি, তারপর দেখছিলাম আমরা হচ্ছে হরমোন ভাঙন, হরমোন উৎপাদন, আমরা দেখছিলাম রক্তকণিকা উৎপাদন এবং রক্তকণিকা ভাঙন। এগুলো আমরা আগের ক্লাসে দেখছিলাম। এগুলো তো তোমার লিখবাই, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে যে গ্লুকোজের বিপাক, প্রোটিনের বিপাক, লিপিডের বিপাক। এগুলো তুমি যদি না লেখো, তোমাকে কিন্তু নাম্বার দিবে না। তোমাকে শুরুই করতে হবে গ্লুকোজের বিপাক দিয়ে। কি দিয়ে? গ্লুকোজের বিপাক দিয়ে। এখানে অনেক এমসিকিউর জিনিস আছে, প্রত্যেকটা লাইনই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আবার সৃজনশীলের জন্য, সৃজনশীল আসলে এত বড় করে লিখবা না, সৃজনশীল আসলে লিখবা শর্করা বিপাক। কিভাবে শুরু করবা প্রশ্নটা যদি পরীক্ষায় আসে?
যে যকৃতকে কেন জৈব রসায়নাগার বলা হয়? তখন তুমি শুরু করবে এইভাবে, যকৃতকে জৈব রসায়নাগার বলা হয় কারণ এটা মানবদেহের সব থেকে বড় গ্রন্থি এবং এখানে 500 রকমের রাসায়নিক বিক্রিয়া হয়, যেখানে সঞ্চয় ভূমিকা আছে, বিপাকীয় ভূমিকা আছে, নিচে আলোচনা করা হলো। তখন অল্প কিছু সঞ্চয় ভূমিকা লিখবা, অল্প কিছু বিপাকীয় ভূমিকা লিখবা। আর যদি পরীক্ষা এভাবে ডাইরেক্ট চলে আসে যে বিপাকীয় ভূমিকা আলোচনা করেছে, এটা কিনা বেশি আসে, তখন তুমি এভাবে বলবা যকৃতের বিপাকীয় ভূমিকা নিচে আলোচনা করা হলো, পরে লিখবে শর্করা বিভাগ। শর্করা বিভাগ লিখে লিখবা গ্লাইকোজেনেসিস, এই প্রক্রিয়ায় এইটা হয়। তারপরে গ্লাইকোজেনোলাইসিস, এই প্রক্রিয়ায় এটা হয়। তারপরে লিখবা এই গ্লুকোনিওজেনেসিস, এটা হয়। লাইপোজেনেসিস, এটা হয়। ও বাই দ্য ওয়ে, লাইপোজেনেসিসেও কিন্তু ইনসুলিন হেল্প করে। ওকে, এভাবে লিখবা। আর এখানে প্রত্যেকটা লাইনই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তার মানে এটাকে আমরা বলতে পারি বোথ ফর মেমোরাইজ প্লাস নলেজ, এবং এটা সিকিউ এর বিতেও আসতে পারে, সিতেও আসতে পারে, ডিতেও আসতে পারে, এতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের শর্করা বিভাগ হয়ে গেল। এবার আমরা আমিষ বিভাগ শুরু করবো। আমিষ বিভাগ বলতে গেলে বেসিক্যালি অ্যামিনো অ্যাসিডের ম্যানেজমেন্ট, এটাও সিকিউতে আসে। আমিষ বিভাগ বলতে অ্যামিনো অ্যাসিডের ম্যানেজমেন্ট, অ্যামিনো অ্যাসিডের বিপাক, এটাকে দুটা ভাগে ভাগ করা যায়। প্রথম ধাপটার নাম হচ্ছে ডিঅ্যামিনেশন। আমরা সঞ্চয় ভূমিকার মধ্যে যেটা পড়ছিলাম যে যকৃৎ অ্যামিনো অ্যাসিড জমা রাখতে পারে। সঞ্চয় ভূমিকার মধ্যে আমরা কি বলছিলাম, খাদ্যের যে 6টা উপাদান আছে, 6টা উপাদানকে লিভার জমা রাখতে পারবে, যেমন শর্করা জমা রাখতে পারবে গ্লাইকোজেন আকারে, অ্যামিনো অ্যাসিড জমা রাখবে, ফ্যাট জমা রাখবে, খনিজ লবণ জমা রাখবে, যেমন আয়রনকে ফ্যাটিন আকারে জমা রাখে, ভিটামিন জমা রাখবে, এবং পানির বোতলে রক্তকে জমা রাখবে, প্রতি 1550 সেন্টিমিটার রক্ত। তাহলে অ্যামিনো অ্যাসিড ঠিক আছে, সে জমা রাখতেছে। আবার অ্যামিনো অ্যাসিড অতিরিক্ত থাকলে সেটাকে ভেঙেও দিবে, সে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড জমা রাখতে পারে না। তাহলে কথা এভাবে শুরু হবে, যকৃৎ মাত্রাতিরিক্ত অ্যামিনো অ্যাসিড জমা রাখে না এবং ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে দেয়। ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে দেয়। ডিঅ্যামিনেশন মানে কি? অ্যামাইনো মূলককে বাদ দেওয়া। যেমন ধরো অ্যামাইনো অ্যাসিডকে সংকেত কি? অ্যামাইনো অ্যাসিডের সংকেত হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড কেমন দেখতে? এ হচ্ছে NH2, এটা হচ্ছে অ্যামাইনো মূলক। তারপর ধরো এ হচ্ছে অ্যাসিড মূলক। এটুকু হচ্ছে অ্যামাইনো মূলক, এটুকু হচ্ছে অ্যাসিড মূলক। ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ডিঅ্যামাইনেস এনজাইমের প্রভাবে, কোন এনজাইমের প্রভাবে? ডিঅ্যামাইনেস এনজাইম, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ডিঅ্যামাইনেস এনজাইমের প্রভাবে অ্যামাইনো মূলক পৃথক হয়ে যাবে, NH2 পৃথক হয়ে যাবে, NH2টুকু পৃথক হয়ে যাবে, আর বাকিটুকু তৈরি করবে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিডকে এটা আপাতত তোমাদের না জানলেও চলবে, কেমিস্ট্রিতে তোমরা এটা পড়বা, কিটো অ্যাসিড আকারে থাকবে। কিটো অ্যাসিড অন্য কাজে চলে যাবে। তাহলে কি তৈরি হলে? অ্যামাইনো মূলক তৈরি হলে। এটাই হচ্ছে ডিঅ্যামিনেশন পদ্ধতি, যেখানে অ্যামাইনো মূলককে ভেঙে ফেলা হয়, বাদ দিয়ে ফেলা হয়। আচ্ছা, এইগুলো একটা বিভাগীয় প্রক্রিয়া। আরেকটা বিভাগীয় প্রক্রিয়া কি? অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র। কি চক্র? অর্নিথিন চক্র। এই অর্নিথিন চক্রে কি হবে এখন দেখো, এই NH2 যেটা আছে, এই NH2 এর সাথে বিক্রিয়া করবে ফার্স্ট স্টেপে একটা H+ এবং তৈরি করবে NH3। অর্নিথিন চক্রে প্রথমে কি হবে? NH2 এর সাথে কে বিক্রিয়া করবে? একটা H+7 এবং তৈরি করবে NH3 বা অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া এখন আসবে দুইটা, এবং রক্তের মধ্যে অলরেডি কি আছে? কার্বন ডাইঅক্সাইড। রক্তরসের মধ্যে অলরেডি কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে।
এরা মিলে বিক্রিয়া করে তৈরি করবে, খেয়াল করো, এরা পুনর্বিন্যাস হয়ে তৈরি করবে NH2 CO NH2 NH2 CO NH2 এবং H2O, এবং এই NH2 CO NH2 এই হচ্ছে ইউরিয়া, এর নাম হচ্ছে ইউরিয়া। এই চক্রের নাম কি চক্র? অর্নিথিন চক্র। বিজ্ঞানী অর্নিথিন এটাকে আবিষ্কার করছে, অর্নিথিন চক্র। তাহলে অর্নিথিন চক্রে কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়। ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে তৈরি হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। অনেকে মনে করে ইউরিয়া কোথায় তৈরি হয়? বৃক্কে, কিডনিতে। না, কিডনি ইউরিয়াকে বের করে দেয়, বাট ইউরিয়া তৈরি হয় কোথায়? যকৃতে। তো এখান থেকে দুটো জিনিস এমসিকিউ হতে পারে। ডিঅ্যামিনেশন প্রক্রিয়া কোন এনজাইম ব্যবহার করা হয়েছে? ডিঅ্যামাইনেজ এনজাইম ব্যবহার করা হয়েছে। অ্যামাইনো মূলককে বের করে দেওয়া হয়েছে কি প্রক্রিয়ায়? ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায় ইউরিয়া তৈরি হয়? ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ইউরিয়া তৈরি হয়। কোন চক্রে ইউরিয়া তৈরি হয়? অর্নিথিন চক্রে ইউরিয়া তৈরি হয়। ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে তৈরি হয়। মনে রাখবা, কোন চক্রে ইউরিয়া তৈরি হয়? অর্নিথিন চক্রে ইউরিয়া তৈরি হয়। কোন পদ্ধতিতে ইউরিয়া তৈরি হয়? ডিঅ্যামিনেশন পদ্ধতিতে ইউরিয়া তৈরি হয়। পদ্ধতির কথা বলো ডিঅ্যামিনেশন, কারণ এই ধাপ হয়ে তো পরে এই ধাপে গেছে। চক্রের কথা বললো অর্নিথিন চক্র। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, সৃজনশীলের জন্য। দেখো পারবা কিনা। না পারার মতো কিন্তু কিছু নাই, খুবই সহজ। ওকে, তারপরে সে অনেক রকমের প্লাজমা প্রোটিন তৈরি করে, এটা তো আমরা আগেই দেখছি। প্লাজমা প্রোটিন তৈরিও কিন্তু তার একটা বিভাগীয় ভূমিকার মধ্যে পড়বে। সেটা কি? গামা গ্লোবুলিন ছাড়া সকল ধরনের প্লাজমা প্রোটিনই কিন্তু সে তৈরি করে। এটাও কিন্তু প্রোটিন, মানে প্রোটিন বিভাগের মধ্যেই পড়বে। ঠিক আছে, তাহলে প্লাজমা প্রোটিন উৎপাদন এটাও কিন্তু এখানেই পড়বে। প্লাজমা প্রোটিন উৎপাদন এটাও কিন্তু বিপাকীয় ভূমিকার মধ্যেই পড়বে। এটা আমরা আগেও পড়ছি, গামা গ্লোবিউলিন বাদে। গামা গ্লোবিউলিন ব্যতীত, গামা গ্লোবিউলিন ব্যতীত প্রায় সকল প্লাজমা প্রোটিন সে কি করতে পারে? তৈরি করতে পারে। গামা গ্লোবিউলিন ব্যতীত প্রায় সকল ধরনের প্লাজমা প্রোটিন কি করতে পারে? আমাদের লিভার তৈরি করতে পারে। ওকে, তারপরে আরেকটা জিনিস দেখো, এটা এক্সট্রা ইনফো। আমাদের লিভার গ্লাইসিন এবং টরিন নামক অ্যামিনো অ্যাসিডকে গ্লাইকোকোলিক অ্যাসিড এবং টার্কুলিক অ্যাসিডে পরিণত করে। এটাও তুমি একটু করতে পারো। এটা একটা এক্সট্রা ইনফো। কি কি অ্যামিনো অ্যাসিডের কথা বললাম? গ্লাইসিন এবং টরিন, দুটো অ্যামিনো অ্যাসিডের নাম। ঠিক আছে, তাহলে এই দুটোও কিন্তু একটা বিভাগীয় ভূমিকা, এটা এক্সট্রা ইনফো। এখন যেটা বলতেছি এটা কিন্তু এক্সট্রা ইনফো। হ্যাঁ, সরি, এক্সট্রা ইনফো, এটা এক্সট্রা ইনফো। কি কি বললাম? টরিন, টরিন ও গ্লাইসিন, এই দুটো কিসের নাম? এই দুটো হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডকে আমাদের লিভার টরিন এবং গ্লাইসিন নামক অ্যামিনো অ্যাসিডকে টার্কুলিক অ্যাসিড, টার্কুলিক অ্যাসিড ও গ্লাইকোকোলিক অ্যাসিডে পরিণত করে। গ্লাইকোকোলিক অ্যাসিডে পরিণত করে। তাহলে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। টরিন একটা অ্যামিনো অ্যাসিড নাম, গ্লাইসিন একটা অ্যামিনো অ্যাসিড নাম। এই অ্যামিনো অ্যাসিডগুলোকে আমাদের লিভার টার্কুলিক অ্যাসিড এবং গ্লাইকোকোলিক অ্যাসিডে পরিণত করে। এই টার্কুলিক অ্যাসিড আর গ্লাইকোকোলিক অ্যাসিড, এই টার্কুলিক অ্যাসিড আর গ্লাইকোকোলিক অ্যাসিড এরা যখন ইয়েতে মিশবে, লবণে পরিণত হবে। কেমন লবণে পরিণত হবে? এটা ক্ষারের সাথে বিক্রিয়া করলে তো লবণ হয়ে যাবে, রাইট? তখন এটা হবে সোডিয়াম টার্কুলেট এবং সোডিয়াম গ্লাইকোকুলেট, এবং তখন সেটা হয়ে যাবে পিত্ত লবণ। অর্থাৎ এই টার্কুলিক অ্যাসিড আর গ্লাইকোকুলিক অ্যাসিড এটি পিত্তাথলিতে পিত্ত লবণ হিসাবে জমা থাকবে। ওকে, তাহলে আমাদের যকৃতের আমিষ বিভাগেও পড়া হয়ে গেল। তাহলে আমিষ বিভাগের মধ্যে কয়টা কথা বললাম? আমিষ বিভাগের মধ্যে আমরা কি কি পড়লাম? আমিষ বিভাগের মধ্যে আমরা পড়লাম হচ্ছে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া, অর্নিথিন চক্র, প্লাজমা প্রোটিন উৎপাদন এবং টার্কুলিক অ্যাসিড আর গ্লাইকোকুলিক অ্যাসিড উৎপাদন। ইভেন যকৃৎ যে অ্যানজিওটেনসিনোজেন নামক হরমোনটা তৈরি করে, ওটা কিন্তু প্রোটিন জাতীয় হরমোন, ওটা কিন্তু বিভাগীয় ভূমিকার মধ্যে পড়ে। তো ওটা অ্যাড করার দরকার নেই এখানে। আচ্ছা, গেল। এবার আমরা সর্বশেষ বিভাগীয় ভূমিকা যেটা, সেটা হচ্ছে লিপিডের বিভাগ। লিপিড বিভাগে চলে যাব। লিপিড বিভাগের মধ্যে আমরা প্রথমে লিখবো লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস
যে পদ্ধতিতে লিপিড তৈরি হয় কোথায়, শর্করা লিপিডে পরিণত হয়, এটা আমরা একটু আগে দেখছি, এটা গেল একটা। তারপর লাইপোজেনোলাইসিস, লাইপোলাইসিস, লাইপোলাইসিস এই প্রক্রিয়া কি হয়, লিপিড ভাঙন হয়, লিপিড ভেঙে যায়, এটা কিন্তু লিপিডের বিভাগের মধ্যেই পড়ে। তারপরে লিপিড থেকে কিন্তু শর্করা তৈরি হয়, সেটা গ্লুকোনিওজেনেসিসের মধ্যেই পড়বে, এটা উল্লেখ করার দরকার নেই, ঠিক আছে। তারপর দেখো লিপিড, কোলেস্টেরল এক ধরনের লিপিড, লিপিড কোলেস্টেরল, ঠিক আছে। লিপিড কোলেস্টেরলও কিন্তু এক ধরনের লিপিড, ঠিক আছে। এইসব যেগুলো স্নেহজাতীয় যে জিনিসগুলো আছে, ঠিক আছে, তো এইগুলা কোলেস্টেরল, ফসফোলিপিড, তারপর হচ্ছে লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন এগুলো উৎপাদন হয় কোথায়, এগুলো উৎপাদন হয় কোথায়, আমাদের যকৃতে, যকৃতে এগুলো উৎপাদন হয়, যকৃত এগুলোকে কি করতে পারে, তৈরি করতে পারে, ঠিক আছে। তারপরে যকৃৎ কি করতে পারে, যকৃৎ এই ফ্যাটগুলোকে ভেঙে এটিপি বা শক্তি তৈরি করতে পারে, ঠিক আছে, ফ্যাট ভেঙে এটিপি বা শক্তি তৈরি করতে পারে। তাহলে ফ্যাট জারণ করে, ফ্যাট জারণ করে এটিপি বা শক্তি উৎপাদন করতে পারে, এগুলো আগের কথাই ঘুরে ফিরে আসতেছে। তারপরে আর কি কি করতে পারতেছে, সে শর্করা ও প্রোটিন থেকে ফ্যাট তৈরি করতে পারতেছে, এটাকে আমি বলছি, হ্যাঁ এই যে শর্করা ও প্রোটিন থেকে ফ্যাট তৈরি করে, শর্করা দিয়েও করতে পারে, আবার সাথে অ্যাড করে দাও, এটাও অ্যাড করে দাও, প্রোটিন দিয়েও করতে পারে, এই কথা আমরা একটু আগে আমরা বলছি। ওকে, শর্করার অভাব হলে যে ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হয়, এটা আমরা একটু আগে বলছি, তাহলে এটাও আমরা একটু অ্যাড করে দিই, গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, সেখানে কি হচ্ছে, শর্করার অভাবে ফ্যাট থেকে কি তৈরি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে, যেটাকে আমরা কি বলি, গ্লুকোনিওজেনেসিস বলি। তো ঠিক আছে, এই যে এই কটাই লিপিড বিভাগের মধ্যে, এই কটাই, এর থেকে বেশি কিছু আমাদের দরকার নাই। ওকে, এনাফ, দ্যাটস এনাফ, সিনসিওজন এনাফ। তাহলে আমাদের যকৃতের বিভাগীয় ভূমিকা পড়া হয়ে গেল। আজকে আমার 3টা বিভাগীয় ভূমিকা পড়লাম, আমি আবার একটু এক নাগারে তোমাদেরকে বলি। 3টা বিভাগীয় ভূমিকা নিয়ে আলোচনা করলাম। আমাদের যকৃৎ শর্করা বিভাগ করে কিভাবে, শর্করা বিভাগের মাধ্যমে সে প্রতি 100 মিলিলিটার রক্তে 90 গ্রাম গ্লুকোজের ব্যালেন্স রাখে, অথবা গ্লুকোজের মাত্রা রক্তে আমাদের 7.8 মিলিমোল পার লিটার ব্যালেন্স করে। কেমনে ব্যালেন্স করে, অতিরিক্ত গ্লুকোজকে ইনসুলিন দিয়ে গ্লাইকোজেন বানায় এবং 100 গ্রাম গ্লাইকোজেন সে জমা রাখে। যখন 100 গ্রামের লিপিড ক্রস হয়ে যায়, তখন সে কি করে, তখন সে অতিরিক্ত শর্করাকে ইনসুলিন দিয়ে লিপিড আকারে জমা রাখতে পারে, যাকে লাইপোজেনেসিস বলে। কিন্তু এই প্রক্রিয়া হলে আবার ক্ষতিকর, কারণ এই প্রক্রিয়া স্ট্রোক আর হৃদরোগের ভূমিকা বেড়ে যায় কিন্তু, হ্যাঁ, এবং ট্রাইগ্লিসারাইড আকারে জমা থাকতে পারে। যখন গ্লুকোজের ক্রাইসিস হয়, তখন কি করে, তখন সে গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে পরিণত করে গ্লুকাগন হরমোন দিয়ে, এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। যখন একেবারে গ্লুকোজ থাকে না, তখন অশর্করা যদি উৎস, যেমন ফ্যাট থেকে সে গ্লুকোজ বানানো শুরু করে, এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। দ্যাটস ইট, এটা হয়ে গেল আমাদের শর্করা বিভাগ। তারপরে গেলো আমাদের প্রোটিন বিভাগ। প্রোটিন বিভাগের মধ্যে প্রথমে আমরা পড়ি ডিঅ্যামিনেশন। সে অ্যামিনো অ্যাসিড জমা রাখে, বা অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড তো রাখতে পারবে না, সে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডকে অ্যামিনেস এনজাইমের প্রভাবে অ্যামিনো মূলকে পৃথক করে দেয় এবং অ্যাসিডটাকে কিটো অ্যাসিডে পরিণত করে। এই অ্যামিনো মূলকটাই আবার অর্নিথিন চক্রে প্রথম ধাপে হাইড্রোজেন আয়নের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়া তৈরি করে, সেই অ্যামোনিয়া আবার রক্তের রসে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করে। তাহলে ইউরিয়া তৈরি হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে। কোথায়, যকৃতে। ইউরিয়া কিন্তু যকৃতে তৈরি হয়, কিডনি দিয়ে দেহ থেকে মূত্রাকারে বের হয়ে যায়। ঠিক আছে, আমরা বলছি যে যকৃৎ কি করতে পারে, যকৃৎ প্লাজমোপ্রোটিন তৈরি করতে পারে, এক্সেপ্ট গ্লামাগ্লোবিউলিন সে তৈরি করতে পারে না, বাট ওটি সবই প্লাজমোপ্রোটিন, এটা ব্যতীত সে তৈরি করে। আর কি করে, সে টরিন অ্যামিনো অ্যাসিডটাকে টার্কোলিক অ্যাসিড আকারে জমা রাখতে পারে, কোথায়, পিত্তথলিতে, পিত্ত লবণ আকারে, এবং গ্লাইসিন নামক অ্যামিনো অ্যাসিডকে সে শিফট করতে পারে গ্লাইকোকোলিক অ্যাসিড আকারে। আর এই গ্লাইকোকোলিক অ্যাসিডটাই পিত্তথলিতে গ্লাইকোলেট বা সোডিয়াম গ্লাইকোলেট আকারে জমা রাখবে, সোডিয়াম বা পটাশিয়াম গ্লাইকোলেট আকারে জমা রাখবে। ঠিক আছে, মানে এই বিক্রিয়াটা কেমনে হয় আমি তোমাদের একটু দেখাই, তোমার দেখো ধাপে। তারপর তো লিপিড বিভাগ তোমার দেখলাম, লিপিড বিভাগ তো সহজেই। তো এরপরে আমরা পিত্তথলিতে চলে যাবো, সেখান থেকে দেখাই তোমাদের, দেখো যে পিত্ত লবণ, পিত্তরসের একটা উপাদান হচ্ছে পিত্ত লবণ। পিত্ত লবণ কি, সোডিয়াম টারকোলেট আর সোডিয়াম গ্লাইকোলেট, এটা একটা পিত্ত লবণ। তেমনি এখানে পটাশিয়াম টারকোলেট এবং পটাশিয়াম গ্লাইকোলেটও কিন্তু হইতে পারে।
এটা পিত্ত লবণ আমরা আগে দেখছি, এবং এগুলো দিয়ে কিন্তু ইমালসিফিকেশন হয়। কেমনে হয় দেখো, তুমি গ্লাইসিন থেকে, এটা কনসেপ্ট, এটা গ্লাইসিন থেকে তুমি বানাইছো গ্লাইকোলিক অ্যাসিড, এর সাথে তুমি বিক্রিয়া করছো সোডিয়াম হাইড্রোক্সাইডের, কি বানাইছো সোডিয়াম হাইড্রোক্সাইডে তুমি বিক্রিয়া করাইছো। এখন কি হবে বলো, কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার, আর গ্লাইকোলিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া, তাহলে অবশ্যই তো পানি তৈরি হবে, আর তৈরি হবে সল্ট, আর তৈরি হবে কি সল্ট, কারণ আমরা জানি অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া তৈরি হয় পানি আর লবণ। লবণটা কি হবে? তাহলে সোডিয়াম গ্লাইকোলেট তৈরি হবে, সোডিয়াম গ্লাইকোলেট তৈরি হবে, তাই না? এভাবেই তো হয়েছে। তেমনি দেখো, টরিন অ্যামিনো অ্যাসিড থেকে তুমি টার্কোলিক অ্যাসিড বানাইছো, সেই টার্কোলিক অ্যাসিডের সাথে তুমি ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাইলা, তাহলে কি হবে? পানি তৈরি হবে, অ্যাসিডের ক্ষারে পানি এবং পটাশিয়াম গ্লাইকোলেট তৈরি হবে, দ্যাটস ইট, বা পটাশিয়াম টার্কোলেট তৈরি হবে। ক্লিয়ার? ওকে, এখানে অনেক লবণ থাকবে, লবণ নিয়ে এত কিছু জানার দরকার নাই, কারণ আমরা যকৃৎ যেহেতু পড়ছি, যকৃতের পরপরে আমাকে যকৃতের পরপরে আমাদের কাদের পড়া উচিত? যকৃতের পরপরে আমাদের পিত্ত পড়া উচিত, তাই না? তাহলে এখানে পানির পরিমাণটা একটু জানবা, পানির পরিমাণ 97 থেকে 98%, 97 থেকে 98% পানি থাকবে তার, ঠিক আছে? পিত্ত লবণ দুটার নাম জানবা। পিত্ত রঞ্জক কে? বিলিরুবিন আর বিলিভার্ডিন, বিলিরুবিন আর বিলিভার্ডিন, এই রঞ্জক দুটো আমরা তোমরা আগে পড়ছো না, বলো তো? বিলিরুবিন আর বিলিভার্ডিন নামক রঞ্জক তোমাকে আগে পড়ো নাই? অবশ্যই পড়ছো। এবং কি তৈরি করবে? কোলেস্ট্রল এবং ফ্যাট তৈরি করবে। এই পিত্তরসের উপাদানের মধ্যে এগুলাই, পিত্তরসের উপাদানের মধ্যে এগুলাই আমার আনতে পাঠাইছে, জিজ্ঞেস করেন, পাঠাইছে তো মনে হয়। তাহলে 400 থেকে 800 মিলিলিটার পিত্তরস দিলে তৈরি হয়, এটা মনে রাখো। দৈনিক 400 থেকে 800 ml পিত্ত তৈরি হয়। কে তৈরি করে? যকৃৎ তৈরি করে। আর জমা রাখে কোথায়? পিত্তথলিতে। জমা রাখে কোথায়? পিত্তথলিতে। পিত্তথলি কোথায় যুক্ত? যকৃতের ডান খণ্ডে। পিত্তথলি কোথায় যুক্ত থাকে? যকৃতের ডান খণ্ডে, ডান খণ্ডে যুক্ত, আর কোয়াড্রেটের নিচে ঝুলে থাকে, এটা আমরা আগের দিনই পড়ছি, তাই না? এবার আমরা এটা জানছি, এই পিত্তথলি থেকে অভিন্ন পিত্তনালী আসে, কি আসে? এটার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট বা অভিন্ন পিত্তনালী। এবং অভিন্ন পিত্তনালী কোথায় এসে প্রবেশ করে? ক্ষুদ্রান্তে প্রবেশ করে অ্যাম্পুলা অফ ভ্যাটার দিয়ে। এগুলো আমরা আগের দিন পড়ছি, আগেও পড়ছি। অ্যাম্পুলা অফ ভ্যাটার দিয়ে প্রবেশ করে, অ্যাম্পুলা অফ ভ্যাটার দিয়ে কি করে? প্রবেশ করে। তো এখানে একটা জিনিস মনে রাখবা, এই অ্যাম্পুলা অফ ভ্যাটারের একটা নাম আছে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা অফ ভ্যাটারের একটা নাম আছে, আজকে এক্সট্রা ইনফো জেনে রাখো। অ্যাম্পুলা অফ ভ্যাটারের একটা নাম আছে, অ্যাম্পুলা অফ ভ্যাটারের একটা নাম আছে, অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার থাকতেছে কারণ বিজ্ঞানী ভ্যাটার এটাকে আবিষ্কার করছে, তাই এটাকে ভ্যাটারের অ্যাম্পুলা বলা হয় বা ভ্যাটার্স অ্যাম্পুলা বলা হয়। কিন্তু এর একটা সাইন্টিফিক আরেকটা নাম আছে, এই নামটা কি? সেই নামটা হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। এটার নাম কি? হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। অ্যাম্পুলা মানে কি? কোনো নালী যদি স্ফীত হয়ে যায় তখন এটাকে অ্যাম্পুলা বলা হয়। হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা কেন বলছে? কারণ এটা লিভার থেকে আসছে, এই জন্য হেপাটো, আর প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। তাহলে অগ্নাশয় আর লিভার থেকে আসা হেপাটিক নালী একসাথে মিলিত হয়ে তো এটা তৈরি হয়েছে, এই জন্য এটাকে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা বলছে। অর্থাৎ এটা এমন একটা অ্যাম্পুলা যেখান থেকে লিভারের সাথে, পিত্তথলির সাথে এবং অগ্নাশয়ের সাথে উভয়ের সাথে একটা কানেকশন সম্পন্ন হয়েছে, এই জন্য এটার নাম হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফো দাগায় রাখো। ওকে, এখানে যা যা পড়ছি সব এমসিকিউ। যা যা পড়ছি সবই এমসিকিউ, আর এখানে যেটা পড়ছি এটা কনসেপ্ট, মানে কেমন লবণটা তৈরি হয়, এটা কনসেপ্ট। এই কনসেপ্টটা তোমাদের আবার দিই। আচ্ছা, তার আগে একটু বলে দিই এমসিকিউ থেকে কী কী পড়বা, আবার একটু বলে দিই। পানি পড়বা 97 থেকে 98%, লবণ এভাবে আলাদা করে পড়ার দরকার নেই।
পিত্ত লবণগুলো পড়বে সোডিয়াম টারকোয়েট, সোডিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টারকোয়েট, পটাশিয়াম গ্লাইকোলেট। পিত্ত রঞ্জকগুলো হচ্ছে বিলিরুবিন আর বিলিভার্ডিন। পিত্ততে অনেক বেশি কোলেস্ট্রল পাওয়া যায়। পিত্তনালী, অভিন্ন পিত্তনালী অগ্নাশয় নালীর সাথে মিলিত হয়ে অ্যাম্পুলা অফ ভেটার বা হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা হয়ে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। তো এখানে পিত্তরসের কাজে যাওয়ার আগে আমি একটু লবণের ব্যাপারটা আবার একটু তোমাদের বুঝাই। দেখো, আবার একটু দেখাই, এটা কনসেপ্টটা আমরা জানি, উইথ অ্যাসিড অ্যান্ড বেস ইট উইল প্রডিউস পানি অ্যান্ড সল্ট। অ্যাসিড এবং বেসের বিক্রিয়ায় পানি এবং লবণ তৈরি হয়। এখন আমরা এটা জানছি ইনটু আওয়ার লিভার কোনো সময় আমরা এমনি আঁকাবো, into our liver there is an amino acid which is called glycine একটা অ্যামিনো অ্যাসিড, এবং এটা প্রোটিন অ্যামিনো অ্যাসিডের মধ্যেই পড়ে। গ্লাইসিন আর একটা আছে টরিনটা নর্মালি প্রোটিন অ্যামিনো অ্যাসিডের মধ্যে পড়ে না। অ্যামিনো অ্যাসিড আছে 28টা, এর মধ্যে 20টা প্রোটিন তৈরি করে আর 8টা প্রোটিন তৈরি করে না। এর মধ্যে গ্লাইসিন তার মধ্যে একটা। গ্লাইসিন অ্যামিনো অ্যাসিডটা কে আমাদের লিভার গ্লাইকোকোলিক অ্যাসিডে শিফট করে, গ্লাইকোলিক অ্যাসিডে পরিণত করে। আর টরিন নামক অ্যামিনো অ্যাসিডটাকে আমাদের লিভার টারকোলিক অ্যাসিডে পরিণত করে, এইগুলো হচ্ছে একটা বিপাকীয় ভূমিকা। এটা অ্যামিনো অ্যাসিডের বিপাকীয় ভূমিকা। এখন এই গ্লাইকোকোলিক অ্যাসিডের সাথে আর টারকোলিক অ্যাসিডের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাও, বা এটার সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাও, তাহলে গ্লাইকোকোলিক অ্যাসিড ক্ষার, তাহলে অবভিয়াসলি এখান থেকে কি তৈরি হবে? পানি তৈরি হবে আর একটা লবণ তৈরি হবে। তো নর্মালি আমরা কি করতাম খেয়াল করো, নর্মালি ধরো HCl এর সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাইতা, তাহলে কি হইতো? ফলত পানি তৈরি হইতো, এই যে H2O, আর তৈরি হইতো সোডিয়াম ক্লোরাইড, তাই না? তাহলে এখানে দেখো H2O তো তৈরি হয়, তাহলে বাকি থাকলো কি সোডিয়াম, আর এখানে সোডিয়াম গ্লাইকোলেট তৈরি হবে, আর এখানে সোডিয়াম টারকোলেট তৈরি হবে, এই হচ্ছে লবণ, পিত্ত লবণ। আর তুমি বলতে পারো গ্লাইকোলেট আর টারকোলেট কেন হলো? এখানেও সুন্দর একটা সায়েন্স আছে, খেয়াল করো। তোমার কাছে ধরো আমি এটা দিয়ে বুঝাই, টারকোলিক অ্যাসিড দিয়ে বুঝাই। টারকোলিক অ্যাসিডকে তুমি যদি অ্যাকুয়াস দ্রবণে নাও, জলীয় দ্রবণে নাও, পিওর কেমিস্ট্রি, তুমি যদি জলীয় দ্রবণে নাও, তাহলে কি হবে বলো তো? জলীয় দ্রবণের অ্যাসিড কি দেয়? H+ আয়ন দেয়। আর সে যখন H+ আয়ন দিয়ে দিবে, তখন বাকিটুকু কি হয়ে যাবে? টারকোলেটে পরিণত হবে। কিসে পরিণত হবে? কিসে পরিণত হবে? টারকোলেট মাইনাসে পরিণত হবে। কিসে পরিণত হবে? টারকোলেট মাইনাসে পরিণত হবে, রাইট? এবং এই টারকোলেট মাইনাসে তো সোডিয়ামের সাথে যুক্ত হলো, এই যে সোডিয়াম, তাহলে সোডিয়াম টারকোলেট, তাই না? পিওর কনসেপ্ট। ভালো লাগছে কনসেপ্টটা? এভাবে পিত্ত লবণ তৈরি হয়। যদি এটা কনসেপ্ট কোনো পরীক্ষা আসবে না, তোমাদের জানানোর জন্য দিলাম আর কি। ক্লিয়ার? তবে এটা একটা বিভাগীয় ভূমিকার মধ্যে পড়ে, যকৃতের একটা প্রোটিন বিভাগের মধ্যে পড়ে বা অ্যামিনো অ্যাসিড বিভাগের মধ্যে পড়ে। ওকে, এখন আসো পিত্তরসের কাজ। পিত্তরসের কাজের মধ্যে আসলে প্রথমে সেটা কি? প্রথমে কি পড়বা পিত্তরসের কাজের মধ্যে? সর্বপ্রথম কাজ যেটা না বললে পাপ হবে, বলতে পারো, সেটা হচ্ছে সর্বপ্রথম কাজ ইমালসিফিকেশন। বোর্ড পরীক্ষায় ডাইরেক্ট এটা সংজ্ঞা আসে, হোয়াট ইজ ইমালসিফিকেশন হচ্ছে সে প্রক্রিয়া যেখানে বড় বড় চর্বির দানাগুলাকে ছোট ছোট ক্ষুদ্র সাবানের ফেরার মতো কণায় পরিণত করে, রাইট? আচ্ছা, এর আরেকটা কাজ আছে, লাইপেজ এনজাইমকে সক্রিয় করে। পিত্তরসের একটা গুরুত্বপূর্ণ কাজ কি? লাইপেজ এনজাইমকে লিপিড পরিপাকের জন্য সক্রিয় করে কে? পিত্ত লবণ। ঠিক আছে?
আচ্ছা, তারপরে কি করছে মনে করো, খাবার শোষণের সময়, ফ্যাট শোষণের সময় আমরা পড়ছিলাম, ফ্যাট শোষণের সময়, ফ্যাট শোষণের সময়, ফ্যাট শোষণের সময় ভিলায়ের নিকটে মাইসেলি উৎপাদন করে, মনে আছে? মাইসেলি তৈরি করছিল, মাইসেলি উৎপাদন করছিল। ফ্যাটি অ্যাসিড, বড় বড় ফ্যাটি অ্যাসিডগুলা পিত্ত লবণের সাথে মিশে মাইসেলি তৈরি করছিল। সেই মাইসেলির সাথে আবার কোলেস্ট্রল যুক্ত হইলো, পরে আবার ভিতরে ঢুকার সময় পিত্ত লবণটাকে বাইরে রেখে চলে গেল, মনে আছে? মনে করো। আচ্ছা, তারপরে ভিটামিন এ, ডি, ই, কে শোষণে সহায়তা করে। অর্থাৎ যেই ভিটামিনগুলা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, যেগুলা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, সেগুলাকে শোষিত করতে সে কী করবে? হেল্প করবে। ঠিক আছে। তারপরে পিত্তরসের বাইকার্বনেট ক্ষুদ্রান্তের ডিউডেনামে যখন আসবে, ক্ষুদ্রান্তের ডিউডেনামে অম্লকে প্রশমিত করে এবং ক্ষারীয় অবস্থা তৈরি করে। কারণ আমরা জানি পিত্তরসটা যখন ক্ষুদ্রান্তের ডিউডেনামে আসে তখন সে কিন্তু অনেক বেশি ক্ষার নিয়ে আসে, কারণ পিত্তরসের মধ্যে বাইকার্বনেট আছে, এটা কিন্তু ক্ষারে পরিণত করে, পুরো পরিবেশটাকে অম্লকে নিউট্রাল করে ক্ষারে পরিণত করে। ওকে। তারপরে দেখো গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে পেরিস্টালসিস করে, পেরিস্টালসিসে হেল্প করে। পেরিস্টালসিস কি, এটাও কিন্তু পরীক্ষায় আসে। হোয়াট ইজ পেরিস্টালসিস? পেরিস্টালসিসে সহায়তা করে। পিত্তরসের পিত্তলবণ, পিত্তরসের যে পিত্তলবণ আছে সেটা ক্ষুদ্রান্তে বৃহদান্তে পেরিস্টালসিস করে এবং এই পেরিস্টালসিসের ফলে মল নিষ্কাশন হয়। আমাদের দেহের, আমাদের বৃহদান্ত মল নিষ্কাশনে হেল্প করে। ঠিক আছে। আচ্ছা, পিত্তরসের মধ্যে অনেক মিউসিন থাকে যেটা লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক হিসেবে কাজ করে। পিত্তরসের মিউসিন বা পিচ্ছিলকারক পদার্থ, মিউসিন পিচ্ছিলকারক, পিচ্ছিলকারক। আর মিউসিন যেহেতু বাফার মানে প্রোটিন, তাহলে এটা বাফার হিসেবেও কাজ করবে। এটা কি হিসেবে কাজ করবে? বাফার, বাফার হিসেবে কাজ করে। বাফার কি তোমরা জানো যে অতি অল্প পরিমাণে বিদ্যমান থেকে অম্লক্ষারের ভারসাম্যটাকে কি করে? রক্ষা করে। তাহলে এগুলা কিসের কাজ? এগুলো হচ্ছে পিত্তের কাজ। এগুলো কিসের কাজ? পিত্তের কাজ, পিত্তরসের কাজ। তো পিত্তের কাজ কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, পরীক্ষা আসলে কিন্তু তোমাদের লিখতে হবে পিত্তের কাজ কি। আচ্ছা, এখন তোমাদের কিছু এক্সট্রা ইনফো দিব। ওহো, পিত্তের তো আরেকটা কাজ তোমাদের বলা উচিত, একটু দাঁড়াও। পিত্তের আরেকটা কাজ তোমাদের বলানো উচিত, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অন্য সাথে মিলে যাবে। পিত্ত পাথর, পিত্ত পাথুরি, পিত্ত পাথুরি বলা হয় এটাকে। কি হয়? পিত্তরস মূলত লবণ, সাথে অনেক বেশি কোলেস্টেরল, অনেক বেশি কোলেস্টেরল। কি কি বললাম? পিত্তে পাথর কেমনে হয়? পিত্তে পাথর কেমনে হয়? অনেক বেশি কোলেস্টেরল, অনেক বেশি পিত্ত লবণ, এটা যদি জমতে থাকে, অনেক বেশি কোলেস্টেরল, অনেক বেশি পিত্ত লবণ জমতে জমতে এটা শক্ত হয়ে যায়। ওই জায়গাটা কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। শক্ত হয়ে এটা দানার মতো আকার ধারণ করে, দানার মতো আকার ধারণ করে, তখন এটাকে আমরা কি বলি? তখন এটাকে আমরা পিত্ত লবণ বলি। তাহলে পিত্তথলিতে কোলেস্টেরল, বিলিরুবিন, ক্যালসিয়াম সবগুলো অ্যাড করি। বিলিরুবিন, ওই ক্যালসিয়াম দিয়ে শক্ত হয়, জমে শক্ত দানা সৃষ্টি করে। এটাই হচ্ছে পিত্তথলিতে পাথর। এটার সিমটম কি? পেটে ও পিঠের ডান দিকে, বুকের ডান দিকে ব্যথা, এটা প্রথম সিমটম। ডান দিকে ব্যথা, জ্বর। এই তোমাদের রোগও পড়াই দিলাম।
রোগও তোমাদেরকে পড়াই দিলাম, পিত্ত পাথর। ওকে, এবার তোমাদের আরো কয়েকটা রোগ সম্পর্কে এক্সট্রা ইনফো জানতে হবে, আরো কয়েকটা রোগ সম্পর্কে এক্সট্রা ইনফো জানতে হবে, তাহলে তোমাদের শেষ পড়া, এই চ্যাপ্টারের সমাপ্তি। পিত্ত পাথর পড়াই ফেললাম, অ্যাপেন্ডিসাইটিস তো আগেই পড়াই ফেলছি। আর একটা রোগ সম্পর্কে তোমাদের জানতে হবে, কয়টা রোগ সম্পর্কে। প্রথম যে রোগ সেটা হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিস এটা তোমরা অলরেডি জানো, এই চ্যাপ্টারে একটু আছে এই জন্য তোমাদেরকে বলতেছি। হেপাটাইটিস, হেপাটিক সেলে আইটিস মানে কি, লিভারে ইনফেকশন, লিভারের প্রদাহ, সহজ বাংলায় প্রদাহ মানে ইনফেকশন। কারণ কি, হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস। এবং এর ফলে কি হয়, একটা সময় জন্ডিস হয়। জন্ডিস কি রোগ, হেপাটাইটিস বা লিভারের রোগ। তারপরও হেপাটোমেগালি, হেপাটোমেগালি, মেগা মানে বড়, মেগা মানে বড়, মেগা মানে কি বড়, অর্থাৎ যকৃৎ বড় হয়ে যায়, লিভার কি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। তারপরে ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার কি, ক্ষতিকর ফ্যাট জমে যকৃতে কি হয়, ক্ষতিকর ফ্যাট জমে যায়। ওকে, তারপরে হেপাটিক এনসেফালোপ্যাথি, এরপরে কি হেপাটিক, হেপাটিক দেখলে বুঝবা লিভার, হেপাটিক এনসেফালোপ্যাথি, হেপাটিক এনসেফালোপ্যাথি, প্যাথি মানে বুঝবা রোগ সংক্রান্ত কিছু, ঠিক আছে। হেপাটিক এনসেফালোপ্যাথি, আমাদের লিভার কিন্তু বিষাক্ত পদার্থ অপসারণ করে, তাই না, বিষ অপসারণ করে, কিন্তু এরা যদি লিভার ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ রক্তের বিষাক্ত পদার্থ অপসারণে ব্যর্থ হলে লিভার রক্তের বিষাক্ত পদার্থ অপসারণে ব্যর্থ হলে, তখন এই পদার্থগুলো কোথায় জমতে থাকে, রক্তে জমতে থাকে। এই পদার্থগুলো কোথায় জমতে থাকে, রক্তে জমতে থাকে। রক্তে জমে মানুষ কি হয়ে যেতে পারে, কোমায় চলে যেতে পারে এবং মৃত্যু হতে পারে। ফলাফল কোমা অথবা মৃত্যু, কোমা অথবা মৃত্যু। এগুলো কিন্তু সব এক্সট্রা ইনফো, এগুলো কিন্তু সবই এক্সট্রা ইনফো আলিম স্যার। হেপাটিক এনসেফালোপ্যাথি, এটা গেল একটা। তারপর দেখো বার্ড কায়ারি সিনড্রোম, বার্ড কায়ারি সিনড্রোম, এটাকে বলা হয় বার্ড কায়ারি সিনড্রোম। এটা কি হয়, হেপাটিক শিরাতে যদি কোনো কারণে ব্লক হয়, হেপাটিক শিরায় ব্লক, হেপাটিক শিরায় যদি কোনো কিছু দিয়ে ব্লক তৈরি হয়, সেটা ফ্যাট দিয়ে হইতে পারে, অনুচক্রিকা বেঁধে ব্লক হইতে পারে, ঠিক আছে, তখন যকৃতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলাফল যকৃতে রক্ত সরবরাহ বন্ধ, যকৃতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, যকৃতে কি বন্ধ হয়ে যায়, রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। তারপর দেখো প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, নামটা সুন্দর মনে হতে পারে না, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, সিরোসিস মানে কোনো কোষ ধ্বংস হয়ে যাওয়া বা ড্যামেজ হয়ে যাওয়া। বিলিয়ারিটা বাইল থেকে আসছে বা পিত্ত থেকে আসছে। এর ফলে কি হয়, এটা হচ্ছে একটা যকৃতের অটো ইমিউন রোগ, লিভারের অটো ইমিউন রোগ। মানে অটো ইমিউন রোগ মানে কি, এমন একটা রোগ যেটা অটো ইমিউন, ইমিউন, অর্থাৎ তোমার দেহের কোনো কিছু যদি তোমার জন্যই ক্ষতিকর হয়ে যায় তাকে এটাকে অটো ইমিউন ডিজিজ বলা হয়। তোমার দেহে উৎপাদিত কোনো জিনিস তোমার জন্য যদি ক্ষতি হয়ে যায়, তোমার দেহে উৎপাদিত পিত্তরস বা পিত্ত উপাদান এর কারণে তোমার লিভারের ক্ষতি হচ্ছে, এটাকে অটো ইমিউন ডিজিজ বলে। আচ্ছা,
এরপরে জানতে হবে যে যকৃতের কোনো সমস্যা হলে কি কি সিমটম হয়, কমন সিমটমগুলো জানতে হবে। যকৃতের ডিজিজের কি কি কমন সিমটম আছে, কমন সিমটমসগুলো আছে। একটা রোগ তো আমি তোমাদের আগেই পড়াইলাম, সেটা হচ্ছে পিত্তপাথর। এটা তো তোমাদের বইয়ে দেওয়াই আছে, গাজেজ মোসারের বইয়ের একদম লাস্টে। সেটা কি? সারা দেহ হলুদ হয়ে যাওয়া। সারা দেহ কি হয়ে যায়? হলুদ হয়ে যাওয়া, অর্থাৎ জন্ডিস। সবার প্রথমে যেটা হয় সেটা হচ্ছে জন্ডিস, হলুদ মূত্র এবং খুব ঘন এবং হলুদ মূত্র। তাই বলছে হলুদাব মল। মল তো এমনি যদি হলুদ হয়, হলুদাব মল, এটা অনেক হলুদ, মানে এই হলুদটা একটু অ্যাবনর্মাল টাইপের হলুদ, ঠিক আছে। তারপর লিভার ফুলে যায়, অতিরিক্ত ক্লান্তি বোধ হয়, পেটের উপর দিকে ব্যথা হয়, ঠিক আছে। তাহলে দেখো আরেকটা হয় বদ হজম। বদ হজম তো কমন, বদ হজম। তারপরে ক্ষুধায় মন্দা লাগে, খাইতে ইচ্ছা করে না। ওজন কমে যায়, ওজনহীনতা। উদরের উপরে ও ডান দিকে ব্যথা, কারণ আমাদের লিভার ডান দিকে থাকে, যে উদরের উপরে এবং ডান দিকে ব্যথা। তারপরে হচ্ছে অ্যাসাইটিস হওয়া। অ্যাসাইটিস মানে কি? পানি জমা, তল পেটে পানি জমা, উদরে পানি জমা, উদরে পানি জমা, কোনো জায়গায় পানি জমলে এটাকে অ্যাসাইটিস বলে। অ্যাসাইটিস। অতিরিক্ত ক্লান্তি, যদি ইনফেকশন থাকে, যদি ইনফেকশন বেড়ে যায়, ইনফেকশন বা প্রদাহ বেড়ে গেলে জ্বর। এগুলো হচ্ছে এগুলো কি জিনিস? এগুলো এক্সট্রা ইনফো, এগুলো আলিম স্যার এক্সট্রা ইনফো। তো যাই হোক, আমাদের মোটামুটি শেষ, আমাদের কিছু বাদ থাকতেছে না, যা যা পড়া দরকার সব পড়ে ফেলছে, আরও বেশি পড়ছি এক্সট্রা ইনফো সহ। পেট ফাঁপা, এটাও আগের দিন পড়ছি। আর রোগের মধ্যে আর কি কি আছে? ও আচ্ছা, আরেকটা আছে লিভার সিরোসিস। আমরা আগেই পড়ছি একটু আগে, যে কোনো লিভারে ক্ষত হয়, এটাকে লিভার সিরোসিস বলে। এই যে এগুলো একই, এই যে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, লিভার সিরোসিস একই। সিরিয়াস মানে ক্ষত তৈরি হওয়া। মনে রাখবা, কোথাও যদি সিরোসিস শব্দটা পাও, সিরোসিস, তাহলে এটা বুঝবা ক্ষত, সেটা যেই জায়গায় সিরোসিস হোক। এবং এটা দীর্ঘস্থায়ী ক্ষত, অল্প ক্ষত না, এগুলো কি দীর্ঘস্থায়ী ক্ষত, স্থায়ী ক্ষত। শুধু ক্ষত না, স্থায়ী ক্ষত, এবং এটা স্থায়ী হয়ে যায়। স্থায়ী ক্ষত, দীর্ঘস্থায়ী না, স্থায়ী ক্ষত, এটাকে বলে সিরোসিস। তো এরই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। আমি আজকে এবং কালকের মতো তোমাদের এই চ্যাপ্টারের পুরো দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব এক্সট্রা ইনফো সহ, ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, সুস্থ থাকো, তোমার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ। অ্যান্ড 7 তারিখ নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, সাইকেল 5-এ।